জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে এই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের বিষয় উদ্ভিদ বিজ্ঞান অনার্স চতুর্থ বর্ষের কোর্স কোড 24-3009। আমার কোর্সের নাম উদ্ভিদ প্রজনন, লেকচার নম্বর 8। লেকচারের শিরোনাম নির্বাচন বা সিলেকশন। আজকের ক্লাসে তোমাদের সাথে আছি আমি হ্যাপি পড়ুয়া, সহকারী অধ্যাপক উদ্ভিদ বিজ্ঞান, সরকারি সিটি কলেজ, চট্টগ্রাম। আজকের যে বিষয়টা এটা হচ্ছে নির্বাচন। প্রাচীন কাল থেকেই মানুষ নির্বাচন করে আসছে। তোমরা জানো আদিম মানুষ তার চারপাশে যে সমস্ত উদ্ভিদ ছিল সেই সমস্ত উদ্ভিদ থেকে তার জন্য পছন্দসই উদ্ভিদ সে নির্বাচন করে এসেছে। পরবর্তীতে মানুষ এই সমস্ত উদ্ভিদকেই আবাদীকরণের মাধ্যমে আজকের এই আধুনিক ফসলের জাত, আমরা এখন যেই ফসলগুলো আমরা আবাদ করি এই ফসলগুলো কিন্তু আদিতে ছিল না। আদিতে তারা ছিল বন্য রূপে ছিল, কিন্তু পরবর্তীতে তাদেরকে বাছাইকরণ এবং তাদেরকে নিজেদের কাছে এনে এই চাষাবাদের মাধ্যমে এনে তাদেরকে এই যে পরিবর্তিত যে রূপ, এটাই হচ্ছে আমাদের আবাদি জাত। তো নির্বাচন বলতে তাহলে আমরা কি বুঝি? মিশ্রিত উদ্ভিদ সমষ্টি থেকে স্বতন্ত্র উদ্ভিদ বা কিছু উদ্ভিদকে প্রজননবিদের চাহিদা অনুযায়ী বাছাই করে নেওয়াকে নির্বাচন বলে। এখানে প্রজননবিদের চাহিদা অনুযায়ী বাছাই করার একটা ব্যাপার এখানে বলা হচ্ছে। তো তোমাদের নিশ্চয়ই বুঝতে হবে প্রজননবিদের চাহিদা কেন হবে। তোমরা জানো উদ্ভিদ প্রজনন করা হয় কেন? দুটা উদ্ভিদের মধ্যে সংকরায়নের মাধ্যমে একটা আকাঙ্ক্ষিত বা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ পাওয়ার জন্য। তো এই ধরনের যদি আমাদেরকে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদের জাত যদি আমাদের পেতে হয়, তাহলে প্রথমেই আমাদেরকে কয়েকটা ধাপে আমাদেরকে নির্বাচন করতে হবে। প্রথম ধাপে প্রজনক নির্বাচন। আমি কোন উদ্ভিদ থেকে কোন বৈশিষ্ট্যটা আনতে চাই, কোন উদ্ভিদের মধ্যে আনতে চাই, তাহলে আমাকে মাতৃ প্রজনক এবং পিতৃ প্রজনককে নির্বাচন করতে হবে। আবার তাদের মধ্যে সংকরায়নের পরে যেই যৌন বা তাদের মধ্যে তাদের যে সমস্ত অপত্য উদ্ভিদ আমরা পাই সেখান থেকে আমাকে নির্বাচন করতে হবে যে কোন উদ্ভিদের মধ্যে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো এসেছে অথবা কোন উদ্ভিদের মধ্যে এই আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো আসেনি। তাহলে নির্বাচন এই উদ্ভিদ প্রজননে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ধাপ। তো সেই জন্য নির্বাচন নিয়ে অনেক ডিটেইলসে আমরা আজকে এই ক্লাসটা করব। নির্বাচন 3 প্রকারের হয়: বিশুদ্ধ সারি নির্বাচন, গণ নির্বাচন এবং ক্লোন নির্বাচন। বিশুদ্ধ সারি নির্বাচন করা হয় স্বপরাগী ফসলের জন্য, গণ নির্বাচন করা হয় স্বপরাগী ও পরপরাগী ফসলের জন্য, আর ক্লোন নির্বাচন করা হয় অঙ্গজ বংশ বিস্তারকারী ফসলের জন্য। এবার আমরা দেখি বিশুদ্ধ সারি নির্বাচন বলতে কি বোঝায়। কোন একটি স্বপরাগী হোমোজাইগাস উদ্ভিদের জাতক পপুলেশনকেই বিশুদ্ধ সারি বলা হয়। এখানে 3টা টার্ম: স্বপরাগী, হোমোজাইগাস উদ্ভিদের জাতক পপুলেশন। স্বপরাগী মানে তোমরা নিশ্চয়ই জানো, স্বপরাগী মানে হচ্ছে যে সমস্ত উদ্ভিদের মধ্যে স্বপরাগায়ন ঘটে, মানে একই ফুলের পরাগরেণুই যদি একই ফুলে গর্ভমুণ্ডে এসে পড়ে তখন তাকে আমরা বলি স্বপরাগী ফুল বা স্বপরাগী উদ্ভিদ। হোমোজাইগাস বলতে বোঝায় উদ্ভিদের যে জিনগুলো আছে, জিন যদি কোনো একটা বৈশিষ্ট্যের জন্য দায়ী জিন যদি ডবল অবস্থায় থাকে, যেমন ডমিনেন্ট জিন এবং রিসেসিভ জিন, 2 ধরনের জিন আছে আমরা জানি, প্রকট এবং প্রচ্ছন্ন। তো এই প্রকট অথবা প্রচ্ছন্ন যদি ডবল অবস্থায় যদি পাওয়া যায় তখন তাকে বলা হয় হোমোজাইগাস, আর যদি মিক্স অবস্থায় থাকে তখন তাকে বলা হয় হেটারোজাইগাস। তো এই ধরনের হোমোজাইগাস উদ্ভিদের জাতক পপুলেশনকেই বলা হয় বিশুদ্ধ সারি। 1903 সালে ডেনমার্কের প্রজননবিদ জোহানসেন সর্বপ্রথম শিমের প্রিন্সেস নামক জাত নিয়ে গবেষণা করার সময় বিশুদ্ধ সারির কথা উল্লেখ করেন। তো জোহানসেন করলেন কি, উনি শিম নিয়ে গবেষণা করছিলেন এবং শিম নিয়ে গবেষণা করার সময় প্রিন্সেস নামক যে জাত
দেখলেন যে এই জাতের বিভিন্ন রকমের বীজ উৎপন্ন হয়। কোনো কোনো বীজ আকারে বেশ বড়, কোনো কোনো বীজ মাঝারি, আবার কোনো কোনো বীজ ছোট। তো তিনি করলেন কি, এই যে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন উনি এই বীজগুলোকে 19টা গ্রুপে উনি ভাগ করেন এবং এই 19টা গ্রুপ থেকে গ্রুপের যে বীজগুলো তাদেরকে উনি আলাদা আলাদা সারি করে লাগালেন, আলাদা আলাদা লাইন করে লাগালেন এবং দেখা গেল যে এখান থেকে যে উদ্ভিদগুলো উৎপন্ন হয় তারা গড়ে কিন্তু লম্বা উদ্ভিদের যে বীজগুলো ছিল তারা গড়ে কিন্তু সে লম্বা উদ্ভিদই দেয়। আবার ছোট আকারের উদ্ভিদের যে বীজগুলো ছিল তাদের বীজগুলো কিন্তু সেভাবেই তাদের তাদের সেই উদ্ভিদ থেকে উৎপন্ন বীজগুলো কিন্তু গড়ে ছোট সাইজেরই হয় বলে তাদের তাদের ওজনও কম হয়। তো উনি এই 19টা বীজ থেকে যে 19টা আলাদা আলাদা লাইন তৈরি করলেন, সেখান থেকে প্রথম তিনি এই বিশুদ্ধ সারি বা পিওর লাইন কথাটা উনি প্রথম আনেন এবং এটার জন্য উনি একটা তত্ত্ব দেন, এটাকে বলা হয় পিওর লাইন থিওরি বা বিশুদ্ধ সারি তত্ত্ব। এখন আমরা দেখি বিশুদ্ধ সারি এর বৈশিষ্ট্যগুলো কি। একই রূপ জেনোটাইপ। একই রূপ জেনোটাইপ বলতে এই ধরনের উদ্ভিদের থেকে মানে এই ধরনের সারি থেকে যে উদ্ভিদগুলো উৎপন্ন হয় তারা সবাই একই রূপ জেনোটাইপ হবে, কারণ যেহেতু এটি বিশুদ্ধ সারি এখানে এবং স্বপরাগী উদ্ভিদ, তাহলে কি হচ্ছে এখানে কোনো ধরনের মিক্সিং হচ্ছে না। পরপরাগায়ন যদি হয় তখন সেখানে কিন্তু দুইটা উদ্ভিদের মধ্যে সংকরায়নের একটা সম্ভাবনা থাকে, সংকরায়ন হয়, সেক্ষেত্রে জেনোটাইপের একটা মিশ্রণ হয়। কিন্তু যেহেতু স্বপরাগায়ন সেহেতু এখানে একই রূপ জেনোটাইপ থাকে। দুই হচ্ছে কি উদ্ভূত ভিন্নতা পরিবেশ জনিত। তো এখানে একই রূপের যে জেনোটাইপ, এখানে একটা সারি থেকে যে উদ্ভিদগুলো উৎপন্ন হয় দেখা যায় কি তারা একই রকমের, তারা ফলন বা বৈশিষ্ট্যগুলো তাদের একই রকম হওয়া উচিত ছিল, কিন্তু দেখা যায় কি কখনো কখনো তাদের মধ্যে ভিন্নতা দেখা যায়। তো বলা হচ্ছে যে এখানে যে ভিন্নতা উৎপন্ন হয় সেটা হচ্ছে পরিবেশ জনিত। একটা উদ্ভিদ যদি খরা অঞ্চলে যদি জন্মানো হয় তাহলে তার আকৃতি থাকবে আকারে ছোট, কিন্তু এই উদ্ভিদটাকেই যদি তুমি স্বাভাবিক এলাকায় যদি জন্মাও তাহলে সেটা কিন্তু আকারে বড় হবে, কারণ সে তার প্রয়োজন মতো সমস্ত ন্যাচারাল যা কিছু তার প্রয়োজনীয় পুষ্টি উপাদান সবকিছুই সে সেখান থেকে পায়। তাহলে পরিবেশের কারণে কিন্তু উদ্ভিদের ফেনোটাইপ বা বাহ্যিক বৈশিষ্ট্যের মধ্যে অনেকগুলো পরিবর্তন ঘটে। কিন্তু বিশুদ্ধ সারি নির্বাচন যেটা, যেহেতু তারা হোমোজাইগাস, যেহেতু তারা একটা সারি থেকে উৎপন্ন জাতক পপুলেশন, তাহলে তাদের মধ্যে ভিন্নতা হওয়ার কথা নয়। যদি ভিন্নতা হয় তাহলে সেটা হচ্ছে পরিবেশ জনিত। 3 নম্বর হচ্ছে দীর্ঘ সময় ধরে আবাদের ফলে যান্ত্রিক মিশ্রণ, প্রাকৃতিক সংকরায়ন বা মিউটেশনের কারণে বিশুদ্ধ সারিতে কৌলিক ভিন্নতা সৃষ্টি হতে পারে। তো দীর্ঘ সময় ধরে আবাদ করা হলো, অনেক সময় দেখা যায় যে কোন একটা পিওর লাইন 6 বছর 7 বছর ধরে যদি ওই পিওর লাইন থেকে যদি উদ্ভিদদের যদি বীজ নিয়ে যদি আবাদ করা হয়, দেখা যায় যে এই 6-7 বছরের মধ্যে তাদের মধ্যে কিছু জেনেটিক ভেরিয়েশন সৃষ্টি হয়, মিউটেশন হয়। তো এই যে ভিন্নতা সৃষ্টি হওয়া এটাও বিশুদ্ধ সারি নির্বাচনের একটা বৈশিষ্ট্য। এবার আমরা দেখি বিশুদ্ধ সারি নির্বাচনের কার্যধারা, মানে কি কি, মানে এই ধরনের নির্বাচন করতে হলে আমাদেরকে কি কি করতে হবে। 1 নম্বর হচ্ছে স্বপরাগী ফসলের কৌলিক বিভিন্নতা সম্পন্ন প্রাথমিক উদ্ভিদ সমষ্টি থেকে প্রচুর উদ্ভিদ নির্বাচন করা হয়। প্রথমত স্বপরাগী ফসল, তাদের কৌলিক বিভিন্নতা সম্পন্ন প্রাথমিক উদ্ভিদ সমষ্টি থেকে প্রচুর উদ্ভিদ নির্বাচন করা হয়। তো আমি নির্বাচন কাদেরকে করব? প্রাথমিক বাছাইতেই আমি কিন্তু নির্বাচন করব উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কিছু উদ্ভিদকে। অবশ্যই উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন হতে হবে বা কাঙ্ক্ষিত কিছু বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে, এই ধরনের কিছু উদ্ভিদকে প্রথমে আমাকে নির্বাচন করতে হবে। 2 নম্বর হচ্ছে প্রতিটি উদ্ভিদের বীজ সমূহ আলাদা আলাদাভাবে সংগ্রহ করে আলাদা প্যাকেটে রাখা হয়। আমি যে উদ্ভিদগুলোকে আমি প্রথমে নির্বাচন করলাম তাদের বীজগুলো আলাদা আলাদাভাবে সংগ্রহ করবো এবং আলাদা প্যাকেটে রাখবো। ধরো আমি 10টা
এখানে তো বলা হয়েছে অনেকগুলো উদ্ভিদ, তো যতটা উদ্ভিদ, ধরো 1 নাম্বার যে উদ্ভিদটা আমি নির্বাচন করেছি তার থেকে যতগুলো বীজ আমি পেলাম তাদের সবগুলো বীজ আমি একটা প্যাকেটে রাখবো। 2 নাম্বার যে উদ্ভিদ তার থেকে যতগুলো বীজ সবগুলো প্যাকেট করে আমি 2 নাম্বার প্যাকেটে রাখবো। এইভাবে আলাদা আলাদা প্যাকেটে রাখা হয়। 3 নাম্বার হচ্ছে প্রতিটি স্বতন্ত্র উদ্ভিদের জাতক সমূহকে মূল্যায়নের মাধ্যমে সর্বোৎকৃষ্ট জাতটিকে বিশুদ্ধ সারি জাত হিসেবে বাজারে ছাড়া হয়। তো এভাবে তাদেরকে ধারাবাহিক মূল্যায়ন করা হয় এবং সবচাইতে ভালো যে জাতটা, মানে যার মধ্যে সবগুলো ভালো বৈশিষ্ট্য আমরা পাবো, তাকেই বিশুদ্ধ সারি জাত হিসেবে বাজারে ছাড়া হবে। এবারে দেখো একটা ফ্লো চার্টের মাধ্যমে দেখানো হয়েছে বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়া। ফার্স্ট ইয়ার, প্রথম বছর আমি করলাম কি 200 থেকে 3000 উদ্ভিদ আমি নির্বাচন করলাম। তাদের on the basis of their superior and similar phenotype. superior মানে কি উন্নত, similar মানে একই রকম, উন্নত বৈশিষ্ট্য আবার একই রকম যাদের বৈশিষ্ট্যগুলো থাকবে সে ধরনের আমি 200 থেকে 3000 উদ্ভিদ আমি নির্বাচন করলাম। এবারে হচ্ছে দ্বিতীয় বছর, সেকেন্ড ইয়ার, করা হচ্ছে কি ইন্ডিভিজুয়াল প্ল্যান্ট প্রোজেনিস আর গ্রোন সেপারেটলি। এখান থেকে যে উদ্ভিদগুলোকে আমি নির্বাচন করলাম তাদের থেকে প্রাপ্ত বীজগুলোকে আমি সেপারেটলি আমি লাইন করে লাগালাম। আনডিজায়ারেবল প্রোজেনিস আর রিজেক্টেড, এখান থেকে আনডিজায়ারেবল মানে কি যে অবাঞ্ছিত যে সমস্ত বৈশিষ্ট্য সম্পন্ন যে উদ্ভিদগুলো তাদেরকে আমি এখান থেকে রিজেক্ট করে দেবো, এখান থেকে সরিয়ে ফেলবো। তৃতীয় বছর, রিমেইনিং প্রোজেনিস আর প্ল্যান্টেড ফর প্রিলিমিনারি ইল্ড ট্রায়াল। এদেরকে প্রাথমিক ফিল্ড ট্রায়ালের জন্য এখান থেকে এই যে প্রোজেনিগুলো যে জাতকগুলো আমি পেলাম দ্বিতীয় বছর লাগানোর পর যাদেরকে আমি বাছাই করে পেলাম তাদেরকে আমি প্রাথমিক ফিল্ড ট্রায়াল করব এবং তাদেরকে আমি সারি করে লাগালাম। লো ইল্ড অর ইনফেরিয়র প্রোজেনিস আর রিজেক্টেড, কম ফলন দেয় যেসব উদ্ভিদ অথবা খারাপ যে সমস্ত বা ইনফেরিয়র যে প্রোজেনিগুলো, ইনফেরিয়র যে জাতকগুলো আছে, দুর্বল বা অবাঞ্ছিত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো উদ্ভিদ যদি থাকে তাদেরকে আমি এখান থেকে বাদ দেব। 4th to 7th ইয়ার, চতুর্থ থেকে সপ্তম বছর আমি কি করব মাল্টি লোকেশন ইল্ড ট্রায়াল। এদেরকে আমি বিভিন্ন এলাকাতে গিয়ে তাদেরকে আমি লাগাবো। এখন বিভিন্ন এলাকাতে আমি কেন রাখবো? আমাদের দেশের রাজশাহী অঞ্চলের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য তার সাথে চট্টগ্রাম অঞ্চলের প্রাকৃতিক বৈশিষ্ট্যের অনেক পার্থক্য। আবার চট্টগ্রাম অঞ্চলের যে প্রাকৃতিক বৈশিষ্ট্য তার সাথে কিন্তু সুন্দরবন এলাকার যে বৈশিষ্ট্য তার মধ্যেও অনেক পার্থক্য। তাহলে আমি যখন একটা বিশুদ্ধ সারি আমি নির্বাচন করতে যাব, আমি অবশ্যই আমি আমার একটা চিন্তা থাকবে যে এই যে আমি একটা লাইন আমি প্রোডাকশন দিচ্ছি এই লাইনটা বাংলাদেশে সর্বত্র ব্যবহার করা যাবে কিনা, বা এরা কোন ধরনের পরিবেশে কি ধরনের রিঅ্যাকশন দেখায়, কোন ধরনের পরিবেশে তাদের ফলন ভালো হয়। তো এই সমস্ত ট্রায়াল গুলো দেওয়ার জন্য বিভিন্ন ইয়ারে বিভিন্ন এলাকাতে গিয়ে তাদেরকে লাগানো হয়, এটাকে বলা হয় মাল্টি লোকেশন ইল্ড ট্রায়াল। এখন এই চতুর্থ থেকে সপ্তম বছর আমি করলাম কি রেপ্লিকেটেড ইল্ড ট্রায়ালস কন্ডাক্টেড এট সেভারাল লোকেশনস। ইনফেরিয়র প্রোজেনিস আর রিজেক্টেড, মানে দুর্বল যে সমস্ত জাতক তাদেরকে বাদ দিলাম। ডিজিজ রেজিস্ট্যান্স এন্ড কোয়ালিটি টেস্ট আর ডান, এখানে আবার রোগ প্রতিরোধিতা যাচাই করা হয়। তো আমি এখানে যে উদ্ভিদগুলো আমি বাছাই করলাম তাদেরকে এরা যদি কোনো রোগ দিয়ে যদি আক্রান্ত হয়ে যায় তাহলে তো আমার উৎপন্ন এই সারিটা আমি ব্যবহার করতে পারবো না। আমি যদি আমি আমার ফিল্ডে যদি আমি লাগাই দেখা যাবে কি এটা কোনো একটা রোগ দিয়ে সহজেই আক্রান্ত হয়ে যাচ্ছে। সেই জন্য করা হয় কি এই ষষ্ঠ সপ্তম বছরের দিকে করা হয় কি এই যে উদ্ভিদগুলোকে তাদেরকে কোনো একটা রোগ দিয়ে আক্রান্ত করানো হয়। ধরো গমে মরিচা রোগ হয়, তো মরিচা রোগের ছত্রাক সেখানে ছড়িয়ে দেওয়া হয়। যদি দেখা যায় যে এই যে উৎপন্ন যে সারিটা এই বিশুদ্ধ সারি বলে আমি যাকে নির্বাচন করতে যাচ্ছি এরা যদি ওই রোগ দ্বারা যদি সহজেই আক্রান্ত হয়ে যায় তাহলে অবশ্যই আমি এই ধরনের জাতকে নির্বাচন করব না। সেই জন্যই বলা হচ্ছে ডিজিজ রেজিস্ট্যান্স এন্ড কোয়ালিটি টেস্ট আর ডান।
এখানে আমাকে এই রোগ প্রতিরোধিতা তার কি ধরনের আছে সেটা আমাকে এখানে টেস্ট করে দেখতে হবে। 8th ইয়ার মানে 8ম বছর আমি কি করব, বেস্ট প্রোজেনি রিলিজড অ্যাজ এ নিউ ভ্যারাইটি। এই 7ম বছর পর্যন্ত আমি এই যে পরীক্ষাগুলো করলাম, এরপরে যারা শেষ পর্যন্ত টিকে থাকবে, তাদের ফলন বা অন্যান্য বিভিন্ন বৈশিষ্ট্য বা রোগ প্রতিরোধিতা সমস্ত কিছুর পরে যারা বেঁচে থাকলো, যাদেরকে আমি বাছাই করে নিলাম, তাদের থেকে আমি বীজগুলো সংগ্রহ করব এবং এই বীজগুলোই রিলিজড অ্যাজ এ নিউ ভ্যারাইটি। শুধুমাত্র আমি বীজগুলো নিয়েই কিন্তু আমি রিলিজ করতে পারবো না, এটার জন্য কিন্তু আরো কিছু ধাপ আছে, এগুলোকে বলা হয় বীজ প্রত্যয়ন। বীজ প্রত্যয়নের জন্য কিন্তু অনেকগুলো ধাপ আছে, এটার জন্য এজেন্সি আছে, তো সেই এজেন্সি যদি সার্টিফিকেট দেয় তারপরেই কিন্তু এটা রিলিজ হয়। তো 8ম বছরের পর এই বেস্ট প্রোজেনি রিলিজড অ্যাজ এ নিউ ভ্যারাইটি, সিড মাল্টিপ্লিকেশন এন্ড ডিস্ট্রিবিউশন আর পারফর্মড। এখান থেকে এই বীজ থেকে বীজের সংখ্যা বৃদ্ধি করানো হয় এবং সেটা দেশের বিভিন্ন অঞ্চলে সেটা ডিস্ট্রিবিউট করা হয়। তাহলে এটা হচ্ছে বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়া। এখানে প্রধান যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে এখান থেকে প্রত্যেকটা সারি থেকে উৎপন্ন উদ্ভিদকে আলাদা আলাদা প্যাকেটে রাখা হয়। তার ফলে কোনো একটা উদ্ভিদের যেই প্যাকেট, সেই প্যাকেটের সবগুলো উদ্ভিদকে একটা সারিতে লাগালে সেখান থেকে বাছাই করতে সুবিধা হয় এবং এই জন্য এটাকে বলা হয় বিশুদ্ধ সারি। এবং তার চেয়েও বড় কথা, এই ধরনের উদ্ভিদগুলো যেহেতু স্বপরাগী, তাহলে এদের মধ্যে অন্য কোনো উদ্ভিদ থেকে বা অন্য কোনো ফুল থেকে এখানে সংকরায়ন হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না। সে কারণে বিশুদ্ধ সারি নির্বাচন প্রক্রিয়া প্রজননবিদের কাছে অনেক বেশি আকাঙ্ক্ষিত একটা নির্বাচন প্রক্রিয়া বা তাদের দ্বারা খুব বেশি ব্যবহৃত একটা নির্বাচন প্রক্রিয়া। এখানে আরেকটা ছবিতে বোঝানো হয়েছে, এখানে অনেকগুলো স্টার মানে অনেকগুলো জাত প্রথমে কালেকশন করা হলো। লার্জ নাম্বার selections from landrace or genetically diverse populations। এখানে genetically diverse population মানে কি, বিভিন্নতা সম্পন্ন উদ্ভিদ থেকে অনেকগুলো উদ্ভিদকে প্রথমে নির্বাচন করা হলো। 2 নম্বর হচ্ছে progeny rose from single plants। এখান থেকে 3টা উদ্ভিদকে এখানে দেখানো হলো যে 3টে উদ্ভিদকে বাছাই করলাম দ্বিতীয় বছরে। এই 3টে উদ্ভিদকে আমি বাছাই করলাম। এরপরে এই ধরো প্রত্যেকটা উদ্ভিদ থেকে আবার যে বীজগুলো পেলাম তাদেরকে আমি একটা সারিতে লাগালাম। নীল রঙের যে উদ্ভিদ, ধরো এটা যে উদ্ভিদ, তার বীজগুলোকে আমি একটা সারিতে লাগালাম। এই উদ্ভিদ থেকে প্রাপ্ত বীজগুলোকে আমি আরেকটা সারিতে লাগালাম। এই উদ্ভিদ থেকে প্রাপ্ত উদ্ভিদগুলোকে আমি আরেকটা সারিতে লাগালাম। এবারে করলাম কি, পরের বছর ধরো এই সারিটা থেকে ধরো এখানে 6টা সারি, এই 6টা সারির মধ্যে আবার সবাই কিন্তু আবার সমান ফলন দিল না বা সবার মধ্যে সবগুলো আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়া গেল না। এখান থেকে এই 2টা উদ্ভিদের বৈশিষ্ট্য ভালো পাওয়া গেল, তখন এই 2টা উদ্ভিদের বীজগুলোকে আবার আলাদা আলাদা লাইনে লাগানো হলো। আবার ধরো এই যে গোলাপি রঙের যে উদ্ভিদটা, এই উদ্ভিদের থেকে আমি যে বীজগুলো পেয়েছিলাম সেখান থেকে আবার ধরো 3য় এবং 6ষ্ঠ উদ্ভিদের ভালো ফলন পাওয়া গেল, মানে 3য় উদ্ভিদের লাইন আলাদা করলাম, 6ষ্ঠ উদ্ভিদের থেকে প্রাপ্ত বীজগুলোকে আলাদা লাইনে লাগালাম। একইভাবে নীল রঙের যে উদ্ভিদ এখান থেকে বাছাই হয়েছিল সেখান থেকে ধরো 3য় সারিতে লাগানো উদ্ভিদের ফলন বেশি ছিল, তাহলে এই উদ্ভিদ থেকে প্রাপ্ত বীজগুলোকে আমি আরেকটা সারিতে লাগালাম। এইভাবে 6-7 বছর ধরে কিন্তু এরকম বাছাই চলতে থাকে। ধরো এখানে যে উদ্ভিদগুলো পাওয়া গেল, এখানে যে সারিগুলো, সেখান থেকে আবার বাছাই হবে। ধরো এখান থেকে ভালো ফলন পাওয়া গেল, তখন এই উদ্ভিদ থেকে প্রাপ্ত বীজগুলোকে লাগানো হবে, আবার সেখান থেকে আবার বাছাই করা হবে। এইভাবে 6-7 বছর ধরে এভাবে নির্বাচন চলতে থাকবে এবং 8ম বছরে গিয়ে একটা পিওর লাইন শেষ পর্যন্ত রিলিজ হয়। এবার আমরা দেখি বিশুদ্ধ সারি নির্বাচনের সুবিধা। কি কি সুবিধা আছে? এক হচ্ছে কি, স্থানীয় জাতের উন্নয়ন এবং নতুন জাতের আবিষ্কার। স্থানীয় জাতের উন্নয়ন মানে কি, আমরা যেই লোকাল যে সমস্ত জাতগুলো সাধারণত চাষ করা হয় সেগুলো থেকে বিশুদ্ধ সারিগুলোকে বাছাই করার সুযোগ থাকে বলে এটাকে বলা হচ্ছে স্থানীয় জাতের উন্নয়ন। আবার নতুন জাতের আবিষ্কার বলতে বোঝানো হচ্ছে কি, আমি তো
অনেকগুলো জার্মপ্লাজম আমি কালেকশন করলাম, হয়তো দেখা গেল যে কোনো একটা উদ্ভিদ পাওয়া গেল যেটা সাধারণত আমরা আবাদ করি না, কিন্তু এমন একটা উদ্ভিদ পাওয়া গেল যার থেকে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো অনেক বেশি পরিমাণে পাওয়া গেল, তাহলে সেটা আমার জন্য একটা নতুন জাত। 2 নাম্বার হচ্ছে বিশুদ্ধ সারীকে প্রজনন পদ্ধতিতে প্রজনক হিসেবে ব্যবহার করা যায়। তো বিশুদ্ধ সারী মানে কি, যেহেতু এরা হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট সারী, তোমরা তো এর আগের ছবিটায় দেখেছো যে এখান থেকে 6-7 বছর ধরে বারবার বাছাই করতে 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 আমরা একটা পিওর লাইনকে আমরা পাই। তাহলে এই পিওর লাইনকে যদি আমরা প্রজনক হিসেবে ব্যবহার করি, তাহলে দুইটা পিওর লাইনের মধ্যে যদি আমরা সংকরায়ন করতে পারি, তাহলে অবশ্যই এখান থেকে আমরা ভালো একটা সংকর বা হাইব্রিড উদ্ভিদ আমরা পেতে পারি। সেজন্য প্রজনন পদ্ধতিতে এদেরকে প্রজনক হিসেবে ব্যবহার করা হয়। 3 নম্বর হচ্ছে বিশুদ্ধ সারী জাতের উদ্ভিদগুলো একই রকম জিনোটাইপ ও সমসত্ব হওয়ায় প্রজননবিদের কাছে এবং কৃষকের কাছে এই গুরুত্ব অনেক বেশি। এরা একই রকম জিনোটাইপ অবশ্যই হবে, যেহেতু তাদের মধ্যে বারবার স্বপরাগায়ন হচ্ছে, তাদের স্বপরাগায়ন হতে হতে তারা কিন্তু হোমোজাইগাস হয়ে যায়, তাহলে তারা সবাই একই রকম জিনোটাইপ এবং সমসত্ব হয়, সে কারণে প্রজননবিদের কাছে এবং কৃষকের কাছে গুরুত্ব খুব বেশি। চতুর্থত হচ্ছে স্বপরাগী ফসলে এই পদ্ধতি ব্যবহার করা হয়, ফলে এই পদ্ধতিতে কোনো পুংবন্ধাকরণ এবং সংকরায়নের প্রয়োজন হয় না। যেহেতু পুংবন্ধ আমরা কখন করছি, যখন কোনো উদ্ভিদের উভয়লিঙ্গ উদ্ভিদ থাকে এবং তার মধ্যে আমাকে পরাগায়ন করতে হবে, তখন সেই ক্ষেত্রে তার ইমাস্কুলেশন করা হয়, তার পুং কেশগুলোকে সরিয়ে ফেলা হয়, এটাকে তখন বলা হয় পুংহীনকরণ। তো যেহেতু উদ্ভিদগুলো স্বপরাগী, তাহলে আমার পুংহীনকরণ করার প্রয়োজন হচ্ছে না, সেটা এমনিতেই তার স্বপরাগায়নই হতে হবে। আবার দ্বিতীয়ত হচ্ছে সংকরায়ন, আমার সংকরায়ন আর করে দিতে হচ্ছে না, কারণ সে স্বপরাগী উদ্ভিদ। তো এই সমস্ত কারণে বিশুদ্ধ সারী নির্বাচনের অনেক সুবিধা। এবং এবার দেখি আমরা অসুবিধাগুলো কি কি। 1 নম্বর হচ্ছে যেসব দেশি জাত হতে বিশুদ্ধ সারী নির্বাচনের মাধ্যমে নতুন জাত উদ্ভাবন করা হয়, সেই জাতগুলো দেশি জাত অপেক্ষা কম অভিযোজন ক্ষমতা সম্পন্ন হয়। মানে কি, যে সমস্ত দেশি জাত থেকে নির্বাচন করা হয়, এখানে 6-7 বছর ধরে এই প্রক্রিয়াটা চলে, তার ফলে হয় কি, এরা ওয়াইল্ড টাইপস অফ যে সমস্ত প্ল্যান্ট গুলো ছিল তাদের থেকে তাদের অভিযোজন ক্ষমতা কম, মানে তারা সব পরিবেশে তারা অ্যাডজাস্ট করে নিতে পারে না, অ্যাডাপ্টেশন পাওয়ার তাদের কম থাকে। 2 হচ্ছে প্রচুর সময়, শ্রম, সতর্ক মনোযোগ এবং পর্যবেক্ষণের প্রয়োজন হয়। যেহেতু অনেক লম্বা সময় লাগছে, তাহলে এর পিছনে আমাকে শ্রম দিতে হচ্ছে। সতর্ক মনোযোগ মানে কি, বাছাই যদি আমি ঠিকভাবে করতে না পারি, নির্বাচন যদি আমি ওই যে বললাম একটা সারিতে যেই উদ্ভিদগুলো, সেখান থেকে কোন উদ্ভিদটাই ফলন সবচেয়ে ভালো হচ্ছে আমি তাকেই তো বাছাই করছি, তো আমি যদি এখানে সতর্ক মনোযোগ না দেই বা ভালোভাবে যদি পর্যবেক্ষণ না করি, তাহলে কিন্তু আমার এখানে ভুল হয়ে যেতে পারে। 3 নম্বর হচ্ছে কোন নতুন জিন সংযোগ ঘটে না বলে এই নির্বাচনের সাফল্য উদ্ভিদে বিদ্যমান জিনোটাইপের উপর নির্ভর করে। এখানে যেহেতু পরপরাগায়ন হয় না, যেহেতু পরপরাগায়ন বা সংকরায়ন হচ্ছে না, সেই কারণে এখানে নতুন কোন জিন আসতে পারছে না। তাহলে আমার এই যে এই প্রোগ্রামের সাফল্য নির্ভর করছে কি, তার জিনোটাইপের উপর। তার জিনের মধ্যে যদি কোনো ভালো বৈশিষ্ট্য থাকে, তাহলে তা প্রকাশ পাবে। যদি এমন হতো যে কোনো 2টা উদ্ভিদের মধ্যে আমি সংকরায়ন করলাম, তখন দেখা যাবে কি 2টা উদ্ভিদের বৈশিষ্ট্যগুলো একটা উদ্ভিদে আসে, কিন্তু এখানে দেখা যাচ্ছে কি, যেহেতু এরা স্বপরাগী উদ্ভিদ, সেহেতু এদের মধ্যে কোনো জিন সংযোগ ঘটে না। এবারে আসি আমরা আরেকটা নির্বাচন পদ্ধতি, এটাকে বলা হয় গণ নির্বাচন বা মাস সিলেকশন। মাস শব্দটার মানেই তোমরা জানো, মাস পিপল, মাস পপুলেশন, এটা তো সবসময় বলা হয়, তাই না? তো মাস মানে হচ্ছে কি অনেক, হ্যাঁ, এই কথাটা তোমাকে মনে রাখতেই হবে। মাস সিলেকশন মানে হচ্ছে একসাথে অনেকগুলো উদ্ভিদ নির্বাচন করা হয়, আবার সবগুলো উদ্ভিদের বীজ আবার একসাথে মিক্স করে ফেলা হয়, এটা হচ্ছে গণ নির্বাচনের একটা বিশেষ বৈশিষ্ট্য। তো আমরা এখন দেখি উদ্ভিদ সমষ্টি হতে ফেনোটাইপের উপর ভিত্তি করে। ফেনোটাইপ মানে কি, বাহ্যিক বৈশিষ্ট্য। তো এখানে আমরা কোন কোন বৈশিষ্ট্যকে দেখি, ফলন, শীষের দৈর্ঘ্য, রোগ প্রতিরোধিতা ইত্যাদি ইত্যাদি, যে সমস্ত বৈশিষ্ট্য আমরা চাচ্ছি, যেগুলো বাইরে থেকে দেখেই বোঝা যায়।
এই ধরনের কিছু উদ্ভিদ নির্বাচন করা হয়। 2 নম্বর হচ্ছে কি, পরে তাদের বীজসমূহ সংগ্রহ করে পরবর্তী জনুতে জন্মানোর জন্য মিশ্রিত করে ফেলা হয়, মিক্স করে ফেললাম। তৃতীয়ত, কয়েক জনু পর্যন্ত গণনির্বাচন শেষে নির্বাচিত বীজ আলাদা আলাদা ব্লকে জন্মানো হয়। কয়েক জেনারেশন তাদেরকে আমি জন্মালাম এবং শেষ পর্যন্ত যাদেরকে আমি নির্বাচিত করলাম তাদেরকে আমি আলাদা আলাদা ব্লকে আমি তাদেরকে লাগালাম। চতুর্থ হচ্ছে, অবশেষে সর্বোত্তম গাছসমূহ নির্বাচিত করে নতুন জাত তৈরি করা হয়। সবশেষে আমি সবচেয়ে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন যে গাছ তাদেরকে নির্বাচন করলাম এবং এরাই হবে আমার নতুন জাত, এদেরকে নতুন জাত হিসেবে রিলিজ করা হয়। এবার ফ্লো চার্টটা দেখি। প্রথম বছর, from a variable population 200 to 2000 plants are selected with similar and desirable traits। সমান বৈশিষ্ট্য এবং ডিজায়ারেবল ট্রেটস মানে কি, কাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো, যেমন তাদের ফলন ভালো হওয়া বা রোগ প্রতিরোধিতা বা তাদের শীষের দৈর্ঘ্য বা প্রতি শীষে ফলন, সব অনেকগুলো বিষয় এখানে খেয়াল করা হয়। তো এই ধরনের 200 থেকে 2000 একই রকম উদ্ভিদ প্রথম বছর আমি নির্বাচন করলাম। দ্বিতীয় বছর দ্য মিক্স, এরপর তাদের করলাম কি, হারভেস্টেড সিডস আর মিক্সড টুগেদার। এখানে প্রথম বছরের পর আমি যে বীজগুলোকে আমি পেলাম তাদেরকে আমি একসাথে মিক্স করে ফেললাম, মানে এখান থেকে নির্বাচিত উদ্ভিদের বীজগুলোকে আমি মিক্স করে ফেললাম। দ্বিতীয় বছর কি হচ্ছে, দ্য মিক্সড সিডস কম্পোজিট, মানে এই যে মিক্সড বলে, আর প্ল্যান্টেড অ্যালং উইথ স্ট্যান্ডার্ড চেকস এন্ড প্রিলিমিনারি ইল ট্রায়াল ইজ ডান। এখানে এই মিক্সড যে বীজগুলো ছিল, মিশ্রিত যে বীজ, তাদেরকে আমি আলাদা আলাদা করে লাগালাম, আবার প্রত্যেক ব্লকে একটা চেক মানে একটা আবাদি জাত বা উন্নত একটা জাত তার সাথে লাগানো হলো। এটা লাগানোর কারণ কি, যাতে বোঝা যায় যে আমি বর্তমানে যেই জাতটা আবাদ করছি তার থেকে আমি যে সিলেকশন করছি সেটা অবশ্যই ভালো হতে হবে, নাহলে তো আমার সিলেকশন করার কোনো প্রয়োজন নাই, আমার নতুন জাতের প্রয়োজন নাই। নতুন জাত কেন, আমি এখন আমার হাতে এখন যা আছে তার চেয়ে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ আমাকে পেতে হবে। তো সেই জন্য একটা স্ট্যান্ডার্ড চেক এখানে লাগাতে হবে, স্ট্যান্ডার্ড ফলন সম্পন্ন বা উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ এই ব্লকগুলোর সাথে সাথে লাগাতে হবে। এরপরে তৃতীয় থেকে ষষ্ঠ বছরে promising selections are evaluated in coordinated yield trial in several locations। এরপরে এখান থেকে যেই প্রতি ব্লক থেকে যে উদ্ভিদগুলো আমি পাবো সেখান থেকে আবার বাছাই করব, তাদেরকে আমি আবার মিক্স করব এবং মিক্স করে তাদেরকে আমি ওই বিভিন্ন লোকেশনে আমি লাগাবো। সেই তার প্রাকৃতিক বৈশিষ্ট্যের সাথে তার অ্যাডাপ্টেশনের ক্ষমতা বা কোন ধরনের প্রাকৃতিক বৈশিষ্ট্যে সে কি ধরনের রেসপন্স করে, এগুলো দেখার জন্য আমাকে বিভিন্ন লোকেশনে আমাকে লাগাতে হবে। সপ্তম বছরে গিয়ে if the performance is satisfactory in each location then may be released as new variety। এখানে যে আমি অনেকগুলো লোকেশনে লাগালাম, প্রত্যেক লোকেশনে যদি এর ফলন বা বৈশিষ্ট্যগুলো যদি স্যাটিসফ্যাক্টরি হয়, মানে যদি আমার জন্য যদি আমি যদি স্যাটিসফাই হই, তাহলে করব কি, এদেরকে আমি নতুন একটা জাত হিসাবে আমি রিলিজ করতে পারবো। এবং সিডস আর মাল্টিপ্লাইড ফর ডিস্ট্রিবিউশন, এগুলো এরপরে সিডের মাল্টিপ্লাই করা হলো, বীজ বর্ধন করা হলো, মানে বীজ প্রত্যয়ন যে সংস্থাগুলো আছে তারা এদেরকে আবার বীজ প্রত্যয়নের জন্য তাদেরকে আবার বীজ বর্ধন করে, মূল্যায়ন করে, এবং এরপরে যদি তারা মনে করে যে এটা এই যে নতুন জাতটা এর আসলেই তার ফলন ভালো বা তার রোগ প্রতিরোধিতা বা অন্যান্য বৈশিষ্ট্যগুলো ভালো, তাহলে তারা এটাকে একটা নতুন জাত হিসেবে তারা সার্টিফাই করবে এবং এরপরে তারা একটা নতুন জাত হিসেবে বাজারে রিলিজ হবে। এখানে একই রকম ওই যে একটা ছবির মাধ্যমে দেখানো হলো লার্জ নাম্বার সিলেকশনস ফ্রম ল্যান্ড রেস জেনেটিক্যালি ডাইভার্স পপুলেশন, এখান থেকে আমি অনেকগুলো নিয়ে সিলেকশন করলাম। দ্বিতীয়ত হচ্ছে কম্পোজিট পপুলেশন ফ্রম সিলেক্টেড প্ল্যান্টস, এখান থেকে আমি এই উদ্ভিদগুলোকে পেয়েছি, এই যে লাল, গোলাপি, নীল, এই তিনটে উদ্ভিদকে আমি বাছাই করলাম এবং তাদের থেকে প্রাপ্ত যে বীজগুলো তাদের সবগুলোকে আমি মিক্স করে ফেললাম। হ্যাঁ, এই মিশ্রিত যে উদ্ভিদগুলো তাদেরকে আমি আবার এখানে লাগিয়ে ফেললাম। এখান থেকে আমি আবার বাছাই করলাম, বাছাই করে আবার মিক্স করলাম, মিক্স করে আবার পরবর্তী বছরে আবার লাগালাম। এভাবে 6-7 বছর ধরে লাগানোর পরে তাদেরকে মাল্টি লোকেশনে
তাদেরকে আমি ফিল্ড ট্রায়াল করব মাল্টি লোকেশনে। যদি তারা পাস হয়ে আসে, মানে তাদের যদি সবগুলো বৈশিষ্ট্য যদি আমি ভালো পাই, তাহলে তাকে আমি একটা নতুন জাত হিসাবে আমি বাজারে রিলিজ করতে পারবো। এবারে দেখি গণনির্বাচনের বৈশিষ্ট্য। একই রূপ দেখতে কতিপয় বিশুদ্ধ সারি মিশ্রণ। গণনির্বাচন মানে কি, তারা নিশ্চয়ই একই রকম এবং অবশ্যই তারা হয়তো বিশুদ্ধ সারি, তাই এরূপ জাত হোমোজাইগাস না হলেও হোমোজিনিয়াস হয়। তো এখানে হোমোজাইগাস মানে কি, প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্য যদি দুইটা থাকে, এটা তোমরা জানো, এ ক্যাপিটাল এ বা স্মল এ এটাকে বলা হয় হোমোজাইগাস। আর হোমোজিনিয়াস মানে কি, সমসত্ব, মানে সবগুলো উদ্ভিদ একই রকমেরই হবে, এটাকে বলা হচ্ছে হোমোজিনিয়াস। দ্বিতীয়ত হচ্ছে নির্বাচিত উদ্ভিদ সমূহের জাতক যাচাই না করে বীজ একত্রিত করে ফেলা হয়, তাই এইরূপ জাতে কৌলিক ভিন্নতা থেকে যায়। এ থেকে আমরা যদি জাতক যাচাই করতাম, প্রোজেনি টেস্ট যদি আমরা করতাম, স্বপরাগায়ন করতাম, তাহলে দেখা যেত কি তারা উদ্ভিদগুলো আলাদা হয়ে যায়। হোমোজাইগাস হয়ে গেলে দেখা যায় কি প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যগুলো যখন আলাদা হয়ে যায়, তখন বৈশিষ্ট্যগুলোকে আলাদা করে আইডেন্টিফাই করা যায়। উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদগুলোকে খুব সহজে বাছাই করে নেওয়া যায়। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আমি তো তাদেরকে সবাইকে একসাথে আমি নিয়ে ফেললাম, এইরূপ জাতের কৌলিক ভিন্নতা থেকে যায়। 3 নম্বর হচ্ছে এইরূপ জাতের গাছগুলো দেখতে সমরূপ হলেও ফলন, অভিযোজন ক্ষমতা ইত্যাদি বহুজিন নিয়ন্ত্রিত বৈশিষ্ট্যের ভিন্নতা থেকে যায়। এরা গাছগুলো একই রকম হলেও তাদের কিছু ভিন্নতা থেকে যায়। এই হচ্ছে গণনির্বাচনের বৈশিষ্ট্য। এবারে সুবিধা। গণনির্বাচনের মাধ্যমে উদ্ভাবিত জাতের অভিযোজন ক্ষমতা এবং ফলনের স্থিতিশীলতা আদি জাতের মতোই থাকে। এখানে আদি জাতের মতোই থাকে, কারণ হচ্ছে আমি তো ফিল্ড থেকে তাদেরকে আমি কালেকশন করে নিয়ে এসেছিলাম। তাদের অভিযোজন ক্ষমতা যেহেতু তারা মিক্স হয়ে যাচ্ছে, মিক্স হওয়ার পরে তারা আবার একসাথে লাগাচ্ছি, আবার মাল্টি লোকেশনে তাদেরকে আমি ট্রায়াল দিচ্ছি, তাহলে এদের অভিযোজন ক্ষমতাগুলো আদি জাতের মতোই থাকে। এই পদ্ধতি সর্বাধিক সহজ, সরল এবং দ্রুত সম্পন্ন হয়। সহজ, সরল এবং দ্রুত সম্পন্ন হয় মানে কি, আমি প্রত্যেকটা, যেমন বিশুদ্ধ সারিতে প্রত্যেকটা সারিকে আলাদা আলাদা ভাবে পর্যবেক্ষণ করার প্রয়োজন ছিল। প্রত্যেকটা সারি থেকে প্রাপ্ত বীজগুলোর আলাদা আলাদা করে তাদের সংরক্ষণ করা বা আলাদা প্যাকেটে তাদেরকে রাখার একটা ব্যাপার ছিল। কিন্তু গণনির্বাচনে সেটা নাই। আমি যা পাচ্ছি সব একটা প্যাকেটে নিচ্ছি, একটা প্যাকেট থেকে সব আবার ছড়িয়ে দিচ্ছি। তো এখানে আমার কাজটা কিন্তু অনেক সহজ। 3 নম্বর হচ্ছে বিশুদ্ধ সারি অপেক্ষা অধিক স্থিতিশীল। বিশুদ্ধ সারিতে যেমন আমরা জানি যে যেমন 6-7 বছর পর এই বিশুদ্ধ সারিগুলো মানে বারবার ব্যবহার করতে করতে এদের বৈশিষ্ট্যগুলো অনেকটাই পরিবর্তন হয়ে যায়। কিন্তু গণনির্বাচনের ক্ষেত্রে এই ধরনের পরিবর্তনগুলো অনেক কম দেখা যায় বলে এটাকে বলা হচ্ছে অধিক স্থিতিশীল। 4 নম্বর হচ্ছে স্বপরাগী এবং পরপরাগী উভয় ধরনের উদ্ভিদের জন্যই ব্যবহারযোগ্য। 5 আবাদি জাতে বিশুদ্ধতা উন্নয়ন করে। আমি যে আবাদি জাত আমি চাষ করছি, এই জাতগুলোর মধ্যে যদি কোনো ধরনের অন্য ফসলের অন্য কোনো জাত যদি ঢুকে যায় বা বিভিন্ন সময় অনেক সময় দেখা যায় যে সংকরায়ন হওয়ার ফলে তার মধ্যে কিছু ভিন্নতা তৈরি হয়ে যায়, কৌলিক ভিন্নতা তৈরি হয়ে যায়, তো সেই ক্ষেত্রে গণনির্বাচন করলে এখানে আবাদি জাতে কিছু বিশুদ্ধতা পাওয়া যায়। আর 6 নম্বর হচ্ছে বিশুদ্ধ সারির বিশুদ্ধতা আনয়ন করে। বিশুদ্ধ সারির বিশুদ্ধতা মানে কি, বিশুদ্ধ সারি অনেক সময় অবিশুদ্ধ হয়ে যায় যখন তার মধ্যে আবার সংকরায়ন হয়ে যায় কখনো কখনো, বা কখনো মিউটেশন হয়ে যায়, বা কখনো কখনো বিশুদ্ধ সারির উদ্ভিদগুলোর মধ্যে বিভিন্ন রকমের জেনেটিক ভ্যারিয়েবিলিটি হয়ে যেতে পারে। তো সেই ক্ষেত্রে আমি যদি আবার তাকে মাস সিলেকশনের মাধ্যমে সেখান থেকে আমি যদি বাছাই করতে পারি, তাহলে বিশুদ্ধ সারির আবার বিশুদ্ধতা ফিরে আসবে। এবারে দেখি আমরা গণনির্বাচনের অসুবিধাগুলো কি কি হয়। এইরূপ জাতের পরাগায়নে নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা থাকে না, তাই এক্ষেত্রে ফলন দক্ষতা বজায় রাখতে সতর্ক পর্যবেক্ষণ প্রয়োজন হয়। তো আমরা জানি গণনির্বাচন স্বপরাগী এবং পরপরাগী উভয় ধরনের ফসলেই অ্যাপ্লাই করা যায়। তো যদি এটা পরপরাগায়িত উদ্ভিদের ক্ষেত্রে যদি আমি গণনির্বাচন করি, তাহলে পরাগায়নে নিয়ন্ত্রণমূলক কোনো ব্যবস্থা থাকে না। কোন ফুল থেকে কোন ফুলে পরাগায়ন হচ্ছে এখানে কোনো নিয়ন্ত্রণ থাকে না। সেই কারণে এখানে ফলন দক্ষতা বজায় রাখার ক্ষেত্রে সতর্ক পর্যবেক্ষণ প্রয়োজন হয়। 2 নম্বর হচ্ছে পরিবেশ ভিন্নতার কারণে জাতকের ফলনে হ্রাস বৃদ্ধি ঘটে। হ্যাঁ, পরিবেশ ভিন্ন যদি হয় তাহলে জাতকের
ফলনে হ্রাস বৃদ্ধি করবে, কিন্তু এক্ষেত্রে জাতক পরীক্ষণ করা হয় না বলে পরিবেশগত এবং জিনগত প্রভাব নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই। আমি যদি জাতক প্রোজেনি টেস্ট যেটাকে বলা হয়, প্রত্যেকটা জাতককে আবার আলাদা করে লাগানো, এটাকে বলা হয় প্রোজেনি টেস্ট। তো এটা করা হলে দেখা যায় যে ওই প্রোজেনিটার মধ্যে যদি কোনো রকমের জিনোটাইপিক্যাল যদি কোনো পরিবর্তন হয় সেটা সহজেই ধরা পড়ে, কিন্তু এখানে এটা করা হয় না। সে কারণে এখানে পরিবেশগত এবং জিনগত প্রভাব নির্ণয়ের কোনো ব্যবস্থা নেই। আর তৃতীয়ত হচ্ছে গণনির্বাচিত জাতে কিছুটা অবিশুদ্ধতা থাকাতে কৃষকরা অপছন্দ করে। যেহেতু এখানে আমি মিক্স করে ফেলছি, তাহলে এখানে কিছুটা অবিশুদ্ধতা থাকবেই, এবং সে কারণে কৃষক এবং প্রজননবিদের কাছে নির্ভরযোগ্য নয়। বিশুদ্ধ সারের উপরে যেভাবে নির্ভর করা যায়, গণনির্বাচনের উপরে সেভাবে নির্ভর করা যায় না। এবার আমরা দেখি গণনির্বাচন এবং বিশুদ্ধ সারি নির্বাচনের মধ্যে পার্থক্য। এখানে এটা আমরা আগেই দেখে এসেছি, যেমন মাস সিলেকশনের ক্ষেত্রে প্রথম বছর আমি অনেকগুলো উদ্ভিদকে একসাথে বাছাই করলাম, সেখান থেকে দ্বিতীয় বছরে তাদের বীজগুলোকে কালেকশন করলাম, তাদেরকে আমি ফিল্ড ট্রায়াল করলাম, তৃতীয় থেকে পঞ্চম বছর তাদেরকে আমি মাল্টি লোকেশনে আমি তাদেরকে লাগালাম, ষষ্ঠ বছরে তাই সেখান থেকে নিয়ে আমি আবার সিড মাল্টিপ্লিকেশন করলাম। আর পিওরলাইন সিলেকশনের ক্ষেত্রে প্রথম বছরে আমি উদ্ভিদগুলোকে বাছাই করলাম, দ্বিতীয় বছরে প্রত্যেকটা উদ্ভিদ থেকে নির্বাচিত উদ্ভিদ থেকে প্রাপ্ত বীজগুলোকে আলাদা আলাদা সারিতে আমি লাগালাম, তৃতীয় বছরে প্রত্যেকটা উদ্ভিদ থেকে প্রাপ্ত উদ্ভিদকে আমি আবার প্রিলিমিনারি ইল ট্রায়াল মানে প্রাথমিক ফলন পরীক্ষা করলাম, চতুর্থ থেকে ষষ্ঠ বছরে তাদেরকে আমি মাল্টি লোকেশনে তাদেরকে বিভিন্ন লোকেশনের মধ্যে তাকে আমি আবার লাগালাম, আর সপ্তম বছরে তাকে আমি আলাদা আলাদা লাইনে তার যথেষ্ট ফাঁক রেখে প্রত্যেকটা সারি আলাদা আলাদা করে আমি সেখান থেকে উদ্ভিদ লাগালাম, এবং সেখান থেকে আমি বাছাইয়ের মাধ্যমে সেখান থেকে আমি নতুন জাতের রিলিজ আমি করলাম। এবার আসো আমরা আরেকটা নির্বাচন দেখি, এটাকে বলা হচ্ছে ক্লোন নির্বাচন। ক্লোন মানে তোমরা জানো, ক্লোন মানে হচ্ছে একই রূপ, কোনো একটা উদ্ভিদের একই রূপের যদি কোনো আরো অনেকগুলো উদ্ভিদ যদি পাওয়া যায় তখন তাকে বলা হয় ক্লোন। এখন দেখো, অঙ্গজ বংশবৃদ্ধিকারী উদ্ভিদের ফসলের মিশ্রিত উদ্ভিদ থেকে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন কোনো এক বা একাধিক জাতকে নির্বাচন করা হলে তাকে বলা হয় ক্লোন নির্বাচন। তাহলে অঙ্গজ বংশবৃদ্ধিকারী উদ্ভিদের মিশ্রিত উদ্ভিদ, ধরো আলু, আলুর কি অনেক ধরনের জাত, তোমরা দেখো না, লাল আলু আছে, সাদা টাইপের আলু আছে, আকারে বড়, আকারে ছোট, হ্যাঁ, এই যে বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন যে উদ্ভিদগুলো আছে, এখান থেকে উন্নত বৈশিষ্ট্য সম্পন্ন এক বা একাধিক জাতকে নির্বাচন করে নেওয়া, এটাকেই বলা হচ্ছে ক্লোন নির্বাচন। আবার ভিন্ন পরিবেশ থেকে প্রবর্তিত জাতের সাথে দেশি জাতের সংকরায়ন ও নির্বাচন করার পর তার ক্লোনিং ও নির্বাচন করার প্রক্রিয়াকেও ক্লোন নির্বাচন পদ্ধতি বলে। অর্থাৎ অনেক সময় আমরা বিভিন্ন দেশ থেকে আমরা বিভিন্ন ফসলকে এনে এই দেশে প্রবর্তিত করেছি, তো এই ধরনের যদি কোনো প্রবর্তিত জাত থাকে তার সাথে আবার দেশি জাতের সংকরায়ন করা এবং তা নির্বাচন করার পর তার ক্লোনিং এবং তারপরে আবার নির্বাচন করা, এই যে প্রক্রিয়াটা, এটাকেও কিন্তু ক্লোন নির্বাচন পদ্ধতি বলে। যেমন আলু, আঙ্গুর, কলা, আখ, চা, আনারস ইত্যাদি ফসলে ক্লোন নির্বাচন করা হয়। তোমরা চায়ের কথা নিশ্চয়ই তোমরা জানো যে চাকে কিন্তু ক্লোন চা বলা হয়, কারণ চায়ের যে বংশবিস্তার হয় সেটা কিন্তু তার অঙ্গজ বংশবিস্তার। আবার তোমরা দেখবে বিভিন্ন জাতের চা আছে, যেমন তোমরা জানো দার্জিলিং এর চা সবচেয়ে ভালো বৈশিষ্ট্য সম্পন্ন, সবচেয়ে বেশি সুগন্ধি সম্পন্ন যে চা, সেটা আবার আমাদের সিলেটে যে চায়ের বাগান সেখানে আবার এই চায়ের সাথে এখানে সংকরায়ন করে তার ক্লোনিং করার মাধ্যমে এখানেও সেই ধরনের সুগন্ধি যুক্ত চা এখানে প্রবর্তন করার চেষ্টা করা হয়েছে। তো একইভাবে আলু, আঙ্গুর, কলা এই ধরনের বিভিন্ন উদ্ভিদের ক্ষেত্রে কিন্তু ক্লোন নির্বাচন করা হয়। এখন দেখো একটা ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়েছে ক্লোন নির্বাচন পদ্ধতি আসলে কিভাবে করানো হয়। যেমন দেখো, প্রথম বছর মিক্সচার অফ ক্লোনস, আমরা যে ক্লোন গুলোকে আমরা বাছাই করলাম তাদেরকে নিয়ে এখানে সংমিশ্রিত অবস্থায় প্রথমে জমিতে লাগানো হলো। দ্বিতীয় বছর এই যে প্রথম বছরে প্রাপ্ত যে সমস্ত ভালো উদ্ভিদ
তাদের ক্লোন করা হলো এবং আলাদা আলাদা ভাবে তাদেরকে জমিতে লাগানো হলো। যেমন একটা উদ্ভিদ থেকে যে যদি ভালো ফলন পাওয়া যায়, তার ক্লোনটাকে আবার পরের বছর আলাদা একটা সারিতে লাগানো হলো। এখানে সেটা বলা হচ্ছে ক্লোনস ফ্রম সিলেক্টেড প্ল্যান্টস গ্রোন সেপারেটলি, ডিজায়ারেবল ক্লোনস সিলেক্টেড। এখান থেকে যে উদ্ভিদগুলো ডিজায়ারেবল মানে হচ্ছে আকাঙ্ক্ষিত বৈশিষ্ট্যগুলো প্রদর্শন করছে, তাদেরকে আমি এখান থেকে সিলেকশন করলাম। তৃতীয় বছর হচ্ছে প্রিলিমিনারি ইল্ড ট্রায়াল। এখানে প্রিলিমিনারি ইল্ড ট্রায়াল উইথ স্ট্যান্ডার্ড চেকস। স্ট্যান্ডার্ড চেক বলতে বোঝানো হয়, এটা আমি আগেও বলেছি, স্ট্যান্ডার্ড চেক বলতে বোঝানো হয় যেই উদ্ভিদটা বর্তমানে আবাদ করা হচ্ছে, যার ফলন মোটামুটি ভালো, আমি যার চাইতে উন্নত মানের উদ্ভিদ আমি উৎপাদন করতে চাচ্ছি, তাকে বলা হচ্ছে স্ট্যান্ডার্ড চেক। এখানে করা হয় কি, প্রাথমিক ফলন যাচাইয়ের জন্য আমি নির্বাচিত ক্লোন গুলোকে আলাদা আলাদা প্লটে লাগালাম এবং তার সাথে আমি স্ট্যান্ডার্ড চেক হিসেবে বর্তমানের আবাদি একটা জাতকে আমি তার সাথে লাগালাম। যদি এখান থেকে ভালো যদি এখান থেকে উৎকৃষ্ট মানের যদি উদ্ভিদ পাওয়া যায়, তাহলে তাকে আমি বাছাই করে নেব। যেমন এখানে উৎকৃষ্টতম বলতে বোঝানো হচ্ছে সিলেকশন ফর কোয়ালিটি ডিজিজ রেজিস্ট্যান্স। তাদের ফলন দেখবো, তাদের শীর্ষের মান দেখবো, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কেমন আছে তা দেখবো। হ্যাঁ, এই সমস্ত বৈশিষ্ট্যগুলো যদি থাকে তাহলে সেখান থেকে আমি উদ্ভিদগুলোকে আমি বাছাই করে নেব। চতুর্থ থেকে ষষ্ঠ বছর এটাকে বলা হচ্ছে মাল্টি লোকেশন ফিল্ড ট্রায়াল। এখানে এটা আমি আগেও বলেছি, মাল্টি লোকেশন ফিল্ড ট্রায়াল বলতে বোঝানো হয় যে উদ্ভিদগুলোকে আমি বাছাই করলাম তারা বাংলাদেশের সবগুলো এরিয়াতে তারা বেঁচে থাকতে সক্ষম কিনা, বা সব ধরনের এরিয়াতে তারা জন্মাতে সক্ষম কিনা, বা কোন পরিবেশে তার ফলনের মাত্রা কেমন হয়। হ্যাঁ, এই সমস্ত ব্যাপারগুলো দেখার জন্য এদেরকে বাংলাদেশের বিভিন্ন এলাকাতে তাদেরকে লাগানো হলো এবং এখান থেকে যেই ক্লোন গুলো সবচেয়ে বেশি রেসপন্স করছে, সবচেয়ে বেশি ফলন যাদের কাছ থেকে পাওয়া যাচ্ছে, তাদেরকেই নিউ ভ্যারাইটি বা নতুন একটা জাত হিসেবে তাদেরকে এরপরে রিলিজ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়। প্রস্তুতি নেওয়া বলতে বোঝানো হয় বীজ প্রত্যয়ন সংস্থার কাছে পাঠানো। তারা বীজ প্রত্যয়ন করে, বীজ প্রত্যয়ন করার আগে তারা আবার তাদের ইল্ড টেস্ট করে, বিভিন্ন জায়গায় প্লটে প্লটে তারা লাগিয়ে তারা ফলন পরীক্ষা করে এবং তারপরে এই বীজকে সার্টিফাই করে। তারা যদি সার্টিফাই করে, তারপরে এই বীজ বা এই ফসলটি কৃষকের হাতে এসে পৌঁছায় পরবর্তী বছরে লাগানোর জন্য। ক্লোন নির্বাচনের সুবিধাগুলো আমরা দেখি। একটি ক্লোনে অন্তর্ভুক্ত সকল উদ্ভিদ একই জিনসত্তা বহন করে, মানে তারা যেহেতু একই উদ্ভিদ থেকে প্রাপ্ত, তাহলে তারা যারা থাকবে তারা সবাই একই রকমের বৈশিষ্ট্য দেখাবে। দ্বিতীয়ত হচ্ছে ক্লোনে অন্তর্ভুক্ত সকল উদ্ভিদের মধ্যে যে বিভিন্নতা দেখা যায় তা পরিবেশগত, জিনগত নয়। তো এখানেও বিভিন্নতা দেখা যেতে পারে। যদি বিভিন্নতা দেখা যায় তাহলে তা হবে পরিবেশগত, পরিবেশের ভিন্নতার কারণে এই ভিন্নতা দেখা যেতে পারে। যেমন খরা অঞ্চলে এক ধরনের সে ফলন দেবে, আবার বন্যা অঞ্চলে এক ধরনের ফলন দেবে, আবার নর্মাল যে টেম্পারেচার বা হিউমিডিটি তাতে সে এক ধরনের ফলন দেবে। তাহলে এখানে কিছু ভিন্নতা দেখবো আমরা। এই ভিন্নতা বলা হচ্ছে যে ভিন্নতা হচ্ছে পরিবেশগত, কারণ তার জিনগত কোনো ধরনের পরিবর্তন এখানে হয়নি। 3 হচ্ছে কোনো ক্লোন দীর্ঘকাল সংরক্ষণ করা যায়। এই হচ্ছে ক্লোন নির্বাচনের সুবিধা। এবার আমরা অসুবিধাগুলো দেখি। এদের মধ্যে অন্তঃপ্রজনন জড়িত দৌর্বল্য দেখা যায়, মানে তার প্যারেন্টের চাইতে এই ধরনের ক্লোনের ফলনটা অপেক্ষাকৃত কম হতে পারে। 2 হচ্ছে প্রাচীন ক্লোন মিউটেশন এবং রোগ ব্যাধি সংক্রমণে নষ্ট হয়ে যেতে পারে। যদি কোনো ক্লোন দীর্ঘদিন ধরে যদি সংরক্ষণ করা হয়, তখন দেখা যায় অনেক এখানে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি আক্রমণ করতে পারে, বা এই ধরনের ক্লোনে বিভিন্ন হঠাৎ মিউটেশনও হতে পারে। এবং মিউটেশন মিশ্রণ যৌন জননের কারণে কখনো কখনো ক্লোনের মধ্যে কৌলিকতা সৃষ্টি হতে পারে। এখানে কোনো জিনগত ভিন্নতা বা ভেরিয়েবিলিটি সৃষ্টি হয় না। এই ক্লাসটা রেডি করতে গিয়ে আমি কিছু বইয়ের সাহায্য নিয়েছি। এগুলো হচ্ছে উদ্ভিদ প্রজনন ও বিবর্তন, ডক্টর মোহাম্মদ শহীদুর রশিদ ভূঁইয়া। উদ্ভিদ প্রজনন, প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুল শহীদ। অ্যালার্ডের প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, এইচ.কে চৌধুরীর এলিমেন্টারি প্রিন্সিপালস অফ প্ল্যান্ট ব্রিডিং, বিডি সিং এর প্ল্যান্ট ব্রিডিং প্রিন্সিপালস এন্ড মেথডস, আর হচ্ছে ইন্টারনেট এবং গুগল থেকে আমি বিভিন্ন ছবি এবং তথ্যগুলো আমি সংগ্রহ করেছি। তো আজকে যে ক্লাসটা সিলেকশন বা নির্বাচনের উপরে যে ক্লাসটা, এই ক্লাসটা
তোমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখান থেকে বিভিন্ন বছরে প্রশ্ন হয়। তো আশা করি তোমরা আজকে ক্লাসটা বুঝতে পেরেছো। আর যদি না বুঝে থাকো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে। আর সবাই জন্য শুভকামনা থাকলো। সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং বাড়িতে থেকে ভালোভাবে পড়াশোনা